সোশ্যাল মিডিয়া খুললেই নারাদা বনাম খিউনাল কাকার যে বাওয়াল দেখা যাচ্ছে সেটা অনেক বেশি এন্টারটেইনিং এই দুটো সিনেমার থেকে। নমস্কার, আমি সৌরভ। আজ আমি আলোচনা করব রক্তবীজ 2 নিয়ে। প্রথমেই বলে রাখি, আপনি যদি রক্তবীজ 1 দেখার পরে সেই আশা নিয়ে রক্তবীজ 2 দেখতে যান, তাহলে আপনাকে বলবো দেখতে যাবেন না, রক্তবীজ 1টাই আরো একবার দেখে নিন। কারণ আপনি সিনেমা হলে যাবেন মুনির আলম এক্সপেক্ট করে এবং সিনেমা হলে গিয়ে পাবেন হিরো আলম। সিনেমার একটা দৃশ্যে মিমি আবিরকে একটি পদ প্রসঙ্গে কথা বলে এবং তারপর আবির মিমিকে জিজ্ঞেস করে কোনটা বড়। এই বছর পুজোতেও কিন্তু এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে যে কোনটা সেরা, রঘু ডাকাত নাকি রক্তবীজ 2। সবার আগে আসা যাক সিনেমাটার গল্পে। রক্তবীজ 1 যেখানটাতে শেষ হয়েছিল, রক্তবীজ 2 তারপর থেকে শুরু করা হয়েছে এবং এখানটাতে আহামরি এক্সট্রা কিছু নেই যা আপনি ট্রেলার থেকে বুঝতে পারবেন না। সিনেমাটার নাম যদি রক্তবীজ 2 না দিয়ে অঙ্কুশের জয়গান দেওয়া হতো তাহলেও কিন্তু কোনো হিউজ চেঞ্জ হতো না, কারণ সিনেমাটার গল্পটা ঘিরেই রয়েছে অঙ্কুশের চরিত্রটাকে ঘিরে। এবং এছাড়াও পরিচালকরা আর এক্সট্রা করে এন্টারটেইনিং বা এনগেজিং কিছু দেখানোর চেষ্টা করেননি। এখানটাতে যে কেন্দ্রীয় চরিত্র সেই মুনির আলম কিভাবে করে এত বড় একটা নেটওয়ার্ক অপারেট করছিল, কিভাবে করে সেই জঙ্গি সংগঠনের অন্যতম একটা স্তম্ভ হয়ে উঠলো, সেই সমস্ত কিছুই এই সিনেমাতে ডিটেলসে দেখানো হয়নি। সিনেমাতে আবির এবং মিমির অপ্রয়োজনীয় রোমান্টিক জিনিস তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং মিমির যে বোল্ড লুক নিয়ে এত বেশি পরিমাণে চর্চা ছিল সেটা ছিল সম্পূর্ণ অদরকারি এবং সেই গানটা সিনেমার ফ্লোটাকে আরো বেশি ভেঙে দেয়, যেটা না থাকলে আরো অনেক ভালো হতে পারতো। সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভিগুলোতে আপনি দেখবেন যে সিনেমাতে গান খুব কম ব্যবহার করা হয়, তার কারণ যে কোনো সিনেমাতে যদি আপনি একটা ফ্লোয়ের মধ্যে গান ঢুকিয়ে দেন তখন ফ্লোটা পুরো ভেঙে দেয় এবং এই সিনেমাতে একাধিক গান ওরকম ভাবে করেই ব্যবহার করা হয়েছে যাতে ফ্লোটা তৈরির আগেই ঠিক ভেঙে দেয়। যদি আপনি নুসরতের আইটেম সংটার দিকে তাকান তাহলে নুসরতের আইটেম সংটা তাও যুক্তিসঙ্গত ছিল, যেহেতু হোস্টেলের দৃশ্য ছিল এবং সেখানটাতে একটা অ্যাকশন রয়েছে। তা বাদে কৌশানির যে লাস্টের গানটা সেটাও ছিল সিনেমার দরকারে। তা বাদে আর একটা গানও ছিল না যেগুলো প্রয়োজনে এসেছে শুধুমাত্র পরিচালকের ইচ্ছাতে। সিনেমাতে অহেতুক বাংলাদেশ এবং পাকিস্তানের মৈত্রী সম্পর্কটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা, সেখানটাতে পাকিস্তান এবং ভারতের যে প্লেয়াররা তারা ড্রেসিং রুমে একের অপরের সঙ্গে তর্ক করছে এবং তারপরে দেখা যাচ্ছে যখন বোমা পাওয়া গেছে তখন বাংলাদেশের ক্যাপ্টেন ভাইজান বলে ভারতীয় ক্যাপ্টেনের কোলে উঠে পড়লো। তারপরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা কেউ মারতে যাচ্ছে, সেটা একজন তুলে নিল, বলছে যে ভাই মা তো মাই হয়। এই ধরনের যে দৃশ্যগুলো এগুলো অদরকারি ছিল, কারণ আপনি বাংলাদেশ ভারত যে মৈত্রী সেটাকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেন। আপনি কিছু জায়গায় দেখিয়েছেন যে বাংলাদেশ পুলিশ হেয় করছে, পরক্ষণেই আবার তাদের একটা ভালো জিনিস দেখালেন। অর্থাৎ আপনি নিজেও কনফিউজড হয়ে গেছিলেন যে কোন জিনিসটা দেখাবেন। আপনি দুই দিকে ব্যালেন্স করতে গিয়ে না জিনিসটাকে ঘেটে দিয়েছেন আরো। শিবপ্রসাদ নন্দিতার পরিচালনায় আমরা এর আগে যে সমস্ত কাজ উপহার পেয়েছি তার তুলনায় এটা ছিল অত্যন্ত সাদামাটা এবং সেই কারণেই হলে অনেক লোকজন ঘুমিয়ে অবধি পড়ছিল, যার মধ্যে আমিও ছিলাম। এই সিনেমার যে চরিত্র সেই মুনির আলম কিন্তু কোনো একজন মানুষ নয়, এটা হচ্ছে একটা ভাবনা, একটা সংজ্ঞা, একটা চিন্তাধারার প্রকাশ। মুনির আলম কোনো একজন ব্যক্তি নয়, রক্তবীজের মতো এটা ছড়িয়ে। এই যে জিনিসটা, এই যে ভাবনাটা, এটাকে আরো অনেক বেশি পরিমাণে ডিটেলসে দেখানো যেতে পারতো। এবং যদি রক্তবীজ 3 তৈরি করার পরিকল্পনায় পরিচালকরা এটা ভেবে থাকেন তাহলে সেটা খুব ভুল হবে, কারণ জিনিসটাকে অহেতুক বাবলগামের মতো টেনে লম্বা করা হবে, আর কিছুই না। সাহিল চৌধুরী ওরফে অঙ্কুশের যে চরিত্রটা সেটার প্লটটা খুব ভালো ছিল। তার মা মারা যাওয়া এবং তার ফলে তার যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া সেটা ছিল একটা ব্যাপার। উল্টো দিকে সে যখন মিশনে এলো সে আরেকটা মা পেল যে তাকে তার ছেলের মতো দেখে এবং অঙ্কুশের মা হারিয়ে যাওয়া বা মায়ের মারা যাওয়া, এখানটাতে এসে একটা মা পাওয়া, এই যে জিনিসটাকে এইটাকে অনেক বেশি ইমোশনাল একটা টাচ দেওয়া যেত। এবং সিনেমার শেষ দৃশ্যে যখন কৌশানীকে দেখে অঙ্কুশ অনেক বেশি ইমোশনাল হচ্ছিল, সেই দৃশ্যটাকে মায়ের সঙ্গে যদি একটু কানেক্ট করা যেত তাহলে আরো অনেক বেশি পরিমাণে জমতে পারতো। রঘু ডাকাতের ক্ষেত্রে যেরকম সিনেমার শেষ দৃশ্যে অনির্বাণ বনাম দেবের যে লড়াই সেটা একদমই জমেনি, এক্ষেত্রেও অঙ্কুশ বনাম আবিরের লড়াইটা কিন্তু একদমই জমেনি এবং এখানটাতে আরো অনেক বেশি পরিমাণে ভালো রকম ভাবে করে অ্যাকশন দেখানো যেতে পারতো, যেটা পরিচালকরা মিস করেছেন। মুনির আলমের যে চরিত্রটা তার কিন্তু শুধুমাত্র গায়ের জোর বা ফিজিক্যাল স্ট্রেংথের উপর সে নির্ভরশীল ছিল না। রক্তবীজ অর্থাৎ মুনির আলম ছিল অনেক বেশি পরিমাণে সাইকোলজিক্যাল, তো তার যে সূক্ষ্ম সূক্ষ্ম চাল বা উপস্থিত বুদ্ধি এই জিনিসগুলোকে আরো অনেক বেশি পরিমাণে রিপ্রেজেন্ট করা যেতে পারত। ওভারঅল আপনি যদি রক্তবীজ 1 এর রেশ নিজের মধ্যে রেখে দিতে চান তাহলে রক্তবীজ 2 না দেখাই ভালো। এবার আমি কথা বলবো রঘু ডাকাত বনাম রক্তবীজ 2 ঘিরে। দেখুন, রঘু ডাকাত আপনি যখন হলে বসে দেখবেন আপনার হয়তো গল্প আহামরি লাগবে না, কিন্তু আপনি এন্টারটেইনড হবেন এবং আপনার একবারের জন্য হলেও ঘুম পাবে না। রক্তবীজ 2 দেখতে গিয়ে আপনি বোর হতে পারেন, কারণ আপনি নন্দিতা শিবপ্রসাদের সিনেমার থেকে গল্প এক্সপেক্ট করেন।
অহেতুক আইটেম সং বা এক্সট্রা জিনিসপত্র আপনি কখনোই এক্সপেক্ট করেন না। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো সিনেমা রিভিউতে। ধন্যবাদ।